নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলায় আজকের সাফ কথা এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আজ সাফ কথা মূলত জেনে আলোচনা হবে। আমরা যদি নজর রাখি বাংলা এবং অসম দুটো জায়গায় কিন্তু আমরা দেখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছেন, ঢালাও কর্মসূচিতে যাচ্ছেন এবং তার মধ্যে দিয়ে সামনে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, তিনি বিভিন্ন ধরনের বার্তাও দিচ্ছেন। শনিবার আর রবিবার গত 48 ঘন্টায় বাংলা থেকে অসমে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি প্রকল্পের উদ্বোধন থেকে জনসভায় অংশগ্রহণ প্রধানমন্ত্রী। বঙ্গ রাজনীতিতে 17 বছর পর প্রাসঙ্গিক হচ্ছে সিঙ্গুর, যেখানে রবিবার সেই সিঙ্গুর থেকে বিনিয়োগ সহ তৃণমূলকে হটানোর ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমে আবার ডাবল ইঞ্জিন সরকারের 5 বছরের রোড ম্যাপ তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। অনুপ্রবেশ ইস্যুর সঙ্গে জুড়ে তোপ দাগেন কংগ্রেসকে। প্রশ্ন উঠছে, তাহলে কি মোদীর বঙ্গ সহ অসম সফরেই 26-এর ভোটের রণকৌশল তৈরি? তা নিয়ে আমরা আজ আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন মধুমিতা দীপ, মধুমিতা চক্রবর্তী, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী। নমস্কার আপনাকে, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন আনোয়ার হোসেন লস্কর, প্রাক্তন বিধায়ক, আপনাকেও নমস্কার। আর তার পাশাপাশি এবার আমরা যেহেতু আলোচনায় আস্তে আস্তে ঢুকছি, তাহলে কিছু ছবি আপনাদের সামনে আমরা রাখবো। রবিবার হুগলির যদি সভার দিকে আমরা নজর রাখি, সেই হুগলির সভা থেকে কিন্তু একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থাকে এবং সেই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা যেমনটা দেখেছি যে বিভিন্ন ধরনের কিন্তু বার্তা তিনি দিয়েছেন। একই সঙ্গে তৃণমূলকেও তিনি বিঁধেছেন কড়া ভাষায়। প্রায় 830 কোটি টাকার প্রকল্পের সূচনাও করেন প্রধানমন্ত্রী মোদী এবং শিলান্যাসও করেন সেই প্রকল্পগুলির। 3টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করা হয়। হাওড়া থেকে আনন্দবিহার, শিয়ালদা থেকে বেনারস, সাঁতরাগাছি থেকে তাম্বরম অমৃত ভারতের সূচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, গত এক মাসে মোট 9টি অমৃত ভারত ট্রেন উপহার পেয়েছে বাংলা। বাংলার সঙ্গে বেনারসের যোগাযোগ বাড়াবে অমৃত ভারত ট্রেন। এবং গত 24 ঘন্টায় বাংলার রেল মানচিত্রে একাধিক পালকও জুড়েছে। সড়ক এবং জলপথ এবং দেখা যাচ্ছে সেই পরিকাঠামো উন্নয়নে গুচ্ছ প্রকল্পের উদ্বোধন তিনি করেন। শনিবার মালদার সভা থেকেই রাজ্য থেকে তৃণমূলকে সরিয়ে ফেলতে হবে বলে ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার রবিবার ফের সিঙ্গুরে জনসভা করেন প্রধানমন্ত্রী মোদী। বাংলার পালা বদলের আঁতুরঘর সিঙ্গুর থেকে আরো কড়া মেজাজে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ সারান মোদী। বিহারে জঙ্গলরাজ ছড়িয়েছে বিজেপি, বাংলাতেও জঙ্গলরাজ ছড়াবে বিজেপি, তাই ভোট দিন আমাদের আবেদন জানান প্রধানমন্ত্রী। তার মুখে বঙ্কিমচন্দ্র, নেতাজি, রবীন্দ্রনাথের প্রসঙ্গ উঠে আসে। আমাদের সঙ্গে আরো একজন অতিথি জুড়ে গিয়েছেন, আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হয়েছেন বিজেপি নেতা সুপ্রিয় ঘোষ। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নিউজ লাইভ বাংলার সাফ কথায়, সুপ্রিয় বাবু। এবং পাশাপাশি যেহেতু আমরা আলোচনা করছিলামই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি বলেছেন ঠিক আমরা প্রথমে বাইটগুলো রাখছি আপনাদের সামনে। পাল্টানো দরকার, 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 পাল্টানো দরকার। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। लेकिन बंगाल में दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है। आपको भी पता है कि यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी। और ये भी मोदी की गारंटी है।
তাই আমরা দুটো বাইট শুনলাম পরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই ছবি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আজকে সাফ কথায় বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি উপস্থিত রয়েছেন। নীলাদ্রি স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি সাফ কথায়। এবং একই সঙ্গে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটো বক্তব্য আমরা শুনলাম, যেখানে সিঙ্গুরে তিনি গিয়েছিলেন প্রায় 18 বছর পর, সেখান থেকে একেবারে কড়া বার্তা তিনি দিয়েছেন। পাশাপাশি আরো একটা ছবি আমি চালানোর অনুরোধ জানাচ্ছি পিসিআরকে, যেখানে দেখা গিয়েছিল রাজনাথ সিং এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনকেও একই সঙ্গে, অর্থাৎ 2008 সালের কথা যদি আমরা মনে করি, যেখানে রাজনাথ সিং এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই মঞ্চে একই সঙ্গে বলা যেতে পারে যে টাটা তারানোর মঞ্চে তাদেরকে দেখা গিয়েছিল। প্রশ্ন উঠছে যে তাহলে কি তখন বিজেপি শিল্পী বিরোধী ছিল? তা নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই চলে যাব আমাদের সঙ্গে সুপ্রিয় ঘোষ, বিজেপি নেতা যেহেতু রয়েছে, আমি সুপ্রিয় ঘোষের কাছে যেতে চাইছি। এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, যেখানে শিল্প নিয়ে একাধিক কথা হয় বাংলায়। প্রশ্ন উঠছে যে 18 বছর পর তিনি সিঙ্গুরে গিয়েছেন এবং 18 বছর আগের যদি আমরা চিত্রটা দেখি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজনাথ সিং, তাদেরকে একই মঞ্চে দেখা গিয়েছিল, টাটাকে তাড়ানোর জন্য তারা ছিলেন মঞ্চে। তাহলে তখনের বিজেপি এবং এখনের বিজেপি কি তফাৎ দেখতে পাচ্ছেন? আমাদের দর্শকদেরকে প্রথমে সান্ধ্যকালীন অভিনন্দন জানাই, নমস্কার জানাই। প্রথম কথা হচ্ছে, দেখুন, এই দুটো বিষয়কে একসাথে গুলিয়ে ফেলার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আপনাদের মনে থাকবে, সিঙ্গুর আন্দোলনকে শুধুমাত্র সিঙ্গুরের জমি আন্দোলন রূপেই ওই সময় সীমাবদ্ধ ছিল না। ওখানে তাপসী মালি বলে একটি নারী কন্যা, হ্যাঁ, একজনের কন্যা, তাকে নিয়ে একটা বিস্তর একটা গন্ডগোল ছিল এবং সেখানে তাকে হত্যা করার মতো একটি অভিযোগ উঠেছিল। সেই আন্দোলনরত অবস্থাতেও রাজনাথজি কেন্দ্রের আমাদের যিনি কেন্দ্রীয় মন্ত্রী এখন, তিনি সেদিনকে উপস্থিত ছিলেন। শুধুমাত্র ধর্ণা মঞ্চেই ওনাকে ওই দিনকে দেখা গেছিল। এবং যার ফলে আপনারা যেটা বলছেন বা যারা মনে করছেন যে শিল্প বিরোধী, বিষয়টা শিল্প বিরোধী নয়। প্রথমত হচ্ছে যে 400 একর বা 450 একরের কাছাকাছি যে দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকেই ছিল, যে 400 বা 450 একরটা ফিরিয়ে দিন, 600 একরের মধ্যে আপনারা শিল্প করুন। আমরা যারা ওখানে ওই দিন আমাদের নেতৃত্ব উপস্থিত ছিলেন, তার এই বাক্যতে, তার এই যে বক্তব্য ছিল, সেই বক্তব্যকে সমর্থন করেছিল। এরকম নয় যে সিঙ্গুরের কারখানাকে বন্ধ করে দেওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে সেখানে নেতৃত্ব তারা গিয়ে উপস্থিত হয়েছিলেন। তার প্রধান এবং প্রথম কারণ হলো, দেখুন, ওই যে 2008 সালে টাটা ন্যানো কারখানা উঠে গিয়ে, সেই টাটা ন্যানো কারখানা কিন্তু বিজেপি শাসিত অঞ্চল, অর্থাৎ গুজরাটের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তার হচ্ছে রাজ্যে গিয়ে কিন্তু উপস্থিত হলো। এবং যে মানে যে ঘটনাগুলো আজকে এখানে হচ্ছে, যে বিজেপি সেদিনকে উপস্থিত ছিল, বিজেপি উপস্থিত ছিল শুধুমাত্র তার আন্দোলন, অর্থাৎ যাদের কাছ থেকে জোর করে কৃষি নেওয়া, মানে জমি নেওয়া হয়েছিল, তাদের পাশে দাঁড়াবার কথা বিজেপির পক্ষ থেকে সেই সময় দাঁড়িয়ে। এবং আজকেও আমরা এটা মনে করি যে যাদের কাছ থেকে জোর করে সিপিআইএম এর আমলের যে সরকারের পক্ষ থেকে জমিটা নিয়ে আসলো, তাদের পক্ষে, আন্দোলনের পক্ষে আমরা ছিলাম। কিন্তু একবারও কোথাও বিজেপির পক্ষ থেকে কোনো বাইট আপনি দেখাতে পারবেন না। রাজনাথজির কথা আপনি বলছেন, রাজনাথজির পক্ষ থেকে আপনি দেখাতে পারবেন না যে রাজনাথজি এটা বলেছেন যে এখানে কারখানা বন্ধ করিয়ে দিতে হবে। এরকম কোনো বাক্য বিনিময় বিজেপির পক্ষ থেকে হয়নি। আমরা যেটা পরিষ্কার সেদিনও বলেছিলাম, আজকেও বলছি, যে যদি জমি অধিগ্রহণের কর্মসূচিটা, যেটা সূচি ছিল, সেটা অনৈতিক ভাবে হয়ে থাকে, সেই 400 বা 450 একর ফিরিয়ে দিতে পারতেন। বাকি 600 একরের মধ্যে একটা নেগোসিয়েশনের মাধ্যমে শিল্পটা অনায়াসে হতে পারত। শুধুমাত্র বামপন্থীদের সেই সময় সরকারের যে গোড়াবসির জন্য আজকে এই ঘটনাটা হয়নি। এবং আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন সময় তিনি কি রুটি শিখেছেন, তিনি তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে সেটাকে ব্যবহার করে 400 একরটাকে পরবর্তীকালে তিনি গিয়ে সর্ষের বীজ ছড়িয়েছেন, এটা কিন্তু বিজেপির পক্ষে জানা সম্ভব ছিল না, সেটি তার রাজনীতি করেছেন। সুতরাং আমার মনে হয় না যে বিজেপি কোনোদিনও শিল্প বিরোধী, কারণ প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে আজকে যদি আপনি জিডিপি থেকে শুরু করে দেখুন, আজকে মানে অর্থনৈতিক উন্নতি থেকে শুরু করে, বিশেষ করে গুজরাট তার মডেল, সবাই আমরা জানি। সুতরাং এটার কোনো প্রশ্ন ওঠে না। বেশ বেশ, আমি আসবো আপনার কাছে আবারও। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তৃণমূল সমর্থক বিকাশ কর্মকার। আমি বিকাশ বাবুকেও স্বাগত জানাচ্ছি আজকের সাফ কথায়। বিকাশ বাবু, শোনা যাচ্ছে? বেশ, আমার প্রশ্নটা থাকছে আপনার কাছে, যে আমরা দেখলাম যে প্রায় 18 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন সিঙ্গুরে এবং সেখানে একেবারে তিনি কড়া ভাষায় তৃণমূলকে সানিয়েছেন এবং তিনি যেমনটা বলেছেন যে বাংলায় আইন শৃঙ্খলার পরিবর্তন এলেই কিন্তু শিল্প সম্ভব হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলায় কি তাহলে আইন শৃঙ্খলা নেই? আপনারা কি মনে করেন? বাংলায় আইন শৃঙ্খলা আছে কি নেই, সেটা সব থেকে ভালো উত্তর হচ্ছে, পশ্চিমবঙ্গের এই কলকাতাকে কিন্তু সেফেস্ট সিটি বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। তো বাংলায় আইন শৃঙ্খলার সার্টিফিকেট দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
অথচ আবার তাদেরই দলের যে প্রধান সে এসে বলছে যে আইন শৃঙ্খলা নেই। এটা সম্পূর্ণভাবে আমার মনে হয় যে এটা সম্পূর্ণ রাজনৈতিক অভিযোগ, এবং রাজনৈতিক অভিযোগ বিরোধী দলের পক্ষ থেকে করা হবে, এইগুলোকে আমরা অতটা গায়ে মারছি না। বেশ বেশ, আমি আসবো আবারও কাছে। নীলাদ্রি ব্যানার্জি আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, স্যার আপনি কি মনে করেন, যেহেতু এই মুহূর্তে আমরা দেখছি যে নির্বাচন যতটাই ঘনিয়ে আসছে, আমরা যদি একই সঙ্গে নজর রাখি বাংলা এবং অসম, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সমাগম করছে বারবার এবং একাধিক উন্নয়নমূলক বার্তা তারা দিচ্ছেন, প্রতিশ্রুতিও পূরণ করছেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সিঙ্গুরে প্রায় 18 বছর পর যখন প্রধানমন্ত্রীর এই বক্তব্য, তিনি একদিকে বলছেন যে বাংলায় আইন শৃঙ্খলার পরিবর্তন আসতে হবে, আপনি কি মনে করছেন এই বিষয়ে? না, আমার মনে হয় প্রধানমন্ত্রীর অসমের বার্তাটা হচ্ছে যে উন্নয়ন অসমে এই ডবল ইঞ্জিন সরকারের আমলে তিনি মনে করছেন হয়েছে, সেই উন্নয়নের ধারাটাকে যাতে মানে সেটা ব্যাহত না হয়, সেটা চলতে থাকে উন্নয়ন। কিন্তু বাংলার ক্ষেত্রে একটা খুব স্ট্রং, যেহেতু তৃণমূল সরকারের আজকে 15 বছর হয়ে গেছে এবং যে ধরনের দুর্নীতি বাংলায় দেখা গেছে, যেভাবে আইন শৃঙ্খলা, হ্যাঁ আমার তৃণমূলের বন্ধু বলছিলেন কলকাতা সেফেস্ট সিটি হয়েছে, কিন্তু কলকাতা মানে তো পুরো বাংলা নয়। কিছুদিন আগে মুর্শিদাবাদের একটি জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন, একজন মহিলা সাংবাদিককে মব চেস করেছে, তাই আক্রান্ত হয়েছেন, তিনি মলেস্টেড হয়েছেন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন মবের মধ্যে মহিলা সাংবাদিক ঢুকেছেন কেন, এবং তিনি এটাও বলেছেন যে শুক্রবার দিন ওরা ওভাবে জমায়েত হয়, অর্থাৎ শুক্রবার দিন মহিলা সাংবাদিকদের ওভাবে চেজ করা যেতে পারে, এবং পুলিশের অ্যাকশন নিতে প্রায় 2 দিন সময় লেগেছে, যখন পরের দিন আরেকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এতটাই ভয়াবহ পরিস্থিতি বাংলায়, এবং বাংলা মানে শুধু কলকাতা নয়, বাংলা মানে সমগ্র বাংলা, বাংলা মানে বাংলাদেশের যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো যেখানে প্রচুর অবৈধ অনুপ্রবেশ ঘটছে। এবং এই যে অবৈধ অনুপ্রবেশ ঘটছে, এটা আজ বিজেপি বলছে, 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে বলেছিলেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বাংলায় একটা ডিজাস্টারের আকার নিচ্ছে। তিনি বলেছিলেন এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে তৎকালীন সিপিএম ক্ষমতায় আসছে। আজকে চিত্রটা সম্ভবত বদলে গেছে, অনেকে মনে করছেন যে 19 সালে আপনি যদি দেখেন তৃণমূলের আসন 34 থেকে 22-এ নেমে এসেছিল, কিন্তু 21 এবং 24-এ তৃণমূল যে রিভাইভ করেছে নিজেকে, সেটা অনেকটাই অবৈধ ভোটারদের ভোটে। যেহেতু এই অবৈধ ভোটারদের নাম এসআইআর এর মাধ্যমে কাটা যাচ্ছে, সেই জন্য তৃণমূলের কর্মী এবং নেতারা আইন হাতে তুলে নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা বিভিন্ন জায়গায় করছেন বলে শোনা যাচ্ছে, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। এর কথাই নরেন্দ্র মোদী বলেছেন, তিনি বলেছেন পরিবর্তনের ডাক দিয়েছেন। সিপিএম যখন বাংলা থেকে চলে গেছিল, সেটা কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট ছিল, যেটা কেন্দ্রীভূত হয়েছিল তৃণমূলের বাক্সে। আজ সম্ভবত নরেন্দ্র মোদী চান যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটটা তৃণমূলের বিরুদ্ধে দেখা যাচ্ছে, সেটা কেন্দ্রীভূত হোক বিজেপির বাক্সে, এবং তার মাধ্যমে বিজেপি ক্ষমতায় আসুক। বেশ বেশ, আমি সবাইকে সামনে রেখে একটা বাইট শোনাবো, যেখানে 2008 সালে রতন টাটা তিনি কি বলেছিলেন, যেখানে আমরা দেখেছিলাম যে সিঙ্গুর ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছিল, সে শিল্প ছেড়ে তাদেরকে চলে যেতে হয়, এবং তিনি যেমনটা বলেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তখনকার তিনি নেত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে তাদের মাথায় কিন্তু ট্রিগার রেখে দেওয়া হয়েছিল, যার জন্য তাদেরকে বাংলা ছেড়ে চলে যেতে হয়েছে। পরবর্তীতে গুজরাটে সেই শিল্প আর এখন ফুল ফ্লারিশ ভাবে চলছে সেই শিল্প, কিন্তু সেই জায়গায় সিঙ্গুরে যদি আমরা আজকের দিনে নজর রাখি, সেখানে কিন্তু এখনো শস্যের ক্ষেত্র রয়েছে। শোনাবো প্রথমে সেই বাইট। The government gave us and the facilitation that they provided. Unfortunately, we also faced great agitation and great aggression on the part of the opposing parties, which have in fact been the sole reason for us having to take this decision. আমরা শুনলাম বাইটটা। আমি চলে যাব, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন, তার পাশাপাশি এই মুহূর্তে তৃণমূল সমর্থক বিকাশ কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে কি সিঙ্গুরে যে এইভাবে দাঁড়িয়ে রতন টাটা নিজেই বলছেন যে তাদের উপর মাথায় ট্রিগার রাখা হয়েছে, তারা সেই জায়গায় চলে গিয়েছেন, তাহলে সেই সময় সিঙ্গুরে যদি শিল্প হতো বা আজকের দিনে দাঁড়িয়ে যে সর্ষের ক্ষেত সেখানে রয়েছে, কোনটা ভালো হতো, আপনি কি মনে করেন? দেখুন, সেই সময় যদি শিল্প হতো তবে আমরাও খুশি হতাম, তবে তৃণমূল কংগ্রেস কখনো চাইনি যে শিল্প যাতে না হয়, সেটা চাইনি। তৃণমূল কংগ্রেস একটা অবস্থানে ছিল, এবং আজকের দিনে বিজেপির প্রতিনিধি যে কথা বলছেন, আমি মনে করিয়ে দিতে চাই সেই সময় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সহযোগী ছিল বিজেপি, এবং বিজেপির প্রধান রাজনাথ সিং তৃণমূল কংগ্রেসের অবস্থানকে সম্পূর্ণভাবে সমর্থন করেছিলেন যে এই বহু ফসলি জমি জোর করে নিয়ে নেওয়া এটা উচিত নয়, এবং যতটুকু জমিতে শিল্প করা
ততটুকুতেই করা উচিত ছিল। এবং সেক্ষেত্রে টাটা চেয়েছিল আরো অনেক বেশি সংখ্যক বেশি পরিমাণে জমি, এবং সেই জমিতে তারা হাউজিং ইত্যাদি বানাবে কি সব পরিকল্পনা ছিল। এটারই বিরোধিতা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী একবারও বলেননি যে না আমরা টাটাকে এই রাজ্যে আনতে দেবো না এবং টাটা চলে যাক। পরবর্তী সময় টাটা চলে গেছে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে যখন মামলা গেছে সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট রাজ্যের পক্ষে রায় দিয়েছে। অনেকে কিন্তু বলেন, আমি দেখেছি যে টাটার ওই ন্যানো কারখানা চলে গেছে বলে গেল রব, মানে ন্যানো গেছে আর কোনো শিল্প নেই, টাটা নেই আমার রাজ্যে, টাটা চলে গেছে ইত্যাদি ইত্যাদি। আমি দুটো তথ্য দিচ্ছি। এক হচ্ছে ন্যানো সানন্দে যে গেছিল সেই ন্যানোর ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে, ন্যানোর কিন্তু আর উৎপাদন হয় না ভারতবর্ষে। এবং দ্বিতীয় কথা হচ্ছে টাটার ন্যানো চলে যাওয়া মানে এই শিল্প চলে যাওয়া, টাটা চলে যাওয়া এটাও নয়। টাটা 2011 পরের থেকে আমার কাছে একটা তথ্য রয়েছে আপনাদের বলি, যে টাটা টিসিএস কিন্তু 2011 পরে 11 সময় যেখানে 15,000 কর্মী ছিল, টিসিএস সম্প্রসারণের পরে এই মুহূর্তে কর্মী সংখ্যা বাড়িয়ে 50,000 হয়েছে। এছাড়াও তারা নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালিতে কিন্তু আরো 20 একর জমির উপর নতুন করে ক্যাম্পাস বানাচ্ছে, যেখানে 25,000 কর্মী একসাথে কাজ করতে পারবে। এছাড়াও টাটা স্পঞ্জ আয়রন কর্মী মানে ফ্যাক্টরির হেড অফিস উড়িষ্যার কেওনঝড় থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়ে চলে আসা হয়েছে। এটা 2011 পরের আমি পরিসংখ্যান দিচ্ছি। টাটা হিটাচি কিন্তু জামশেদপুর কারখানাটা বন্ধ করে দিয়ে পুরোটাই সরিয়ে নিয়ে এসেছে খড়গপুরে। 300 কর্মীর বেশিরভাগ বেশ, আপনি জামশেদপুর থেকে যেমনটা তথ্য খড়গপুরে তুলে সরানো ধরছেন হয়েছে। ঠিকই আছে, কিন্তু আমি আপনার কাছে এই একটার পর একটা প্রশ্নটা আমার রয়েছে কাছে প্রচুর তথ্য রয়েছে। একেবারে, যেগুলো কিন্তু আমি তাহলে কিন্তু তাহলে West Bengal থেকে নিজের পেয়েছি। রাজ্য এবং ছেড়ে যেভাবে নিজের ন্যায় রাজ্য ছেড়ে face শ্রমিকরা করছে। অন্য রাজ্যে কেন চলে যাচ্ছেন? সেখানে গিয়ে কেন কাজ করছেন? দেখুন, কেন এত দেখুন, পরিযায়ী শ্রমিক? হ্যাঁ আমি এই কথা বলছি যে আমাদের ভারতবর্ষের আর্থসামাজিক পরিবেশে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের স্কিল আছে। ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলা বা এমন কিছু জেলা আছে যেখানে রাজমিস্ত্রিদের চাহিদা অনেক বেশি রয়েছে ভিন রাজ্যের বিভিন্ন জায়গাতে। ঠিক তেমন ভাবেই স্বর্ণশিল্পীর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যারা স্বর্ণশিল্পী তাদের কিন্তু মানে বিবিধ চাহিদা রয়েছে ব্যাঙ্গালোর বা সুরাট ইত্যাদি জায়গাতে। যেখানকার যেই ধরনের স্কিল আছে সেই স্কিলগুলো রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তারা কাজে লাগাবে, এটাই স্বাভাবিক। যেখানে বেশ, যা চাহিদা আছে। বেশ, আমি এই নিয়ে চলে আসবো। বিজেপি নেতা সুপ্রিয় ঘোষ যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, আমি পশ্চিমবঙ্গে আসবো, বহু মানুষ আছে। আমি আসবো বিকাশ দা, আমি আপনার কাছে আসবো। সুপ্রিয় বাবু, প্রশ্নটা এখানে, এই যেখানে বলা হচ্ছে যে ন্যানো কারখানা ঠিক বন্ধ হয়ে গেছে, তাহলে 15 বছরে কি কি উন্নয়ন হয়েছে কি বলবেন? আর এই যে ইচ্ছুক বা অনিচ্ছুক যারা কৃষকরা ছিলেন তারা নিজেদের জমি ছাড়তে চাননি, পরবর্তীতে তা নিয়ে আন্দোলনের আজকের দিনে দাঁড়িয়ে বাংলায় যা উন্নয়ন হচ্ছে, মানে কতটা তফাৎ দেখতে পাচ্ছেন আপনি? এই জিনিসটাই তৃণমূল কংগ্রেস বোঝাতে চাইছে মানুষকে। আমার বক্তব্য, বিরোধী আন্দোলন নেত্রী হিসাবে তিনি ওটাকে বন্ধ করিয়েছেন করেননি সেটা প্রশ্ন নয়। উনি তো এই কথাটা বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে ওই 650 একরের মধ্যেই শিল্পটা হবে। তাহলে এখানে ন্যানো বন্ধ হয়ে গেছে কি বন্ধ হয়ে যায়নি এটা প্রশ্ন নয়। তার মানে তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটা গেল এক। দুই হচ্ছে সেই জমিতে তিনি সর্ষে ক্ষেতের জন্য সর্ষে ছেটাতে দেখেছি আমরা, আর সেই জমিতেই বেচারাম মান্নার মতো একজন লম্পটকে সেখানে এই মানুষগুলোর উপর চাপিয়ে দিয়ে সেখানে মৎস্যজীবী প্রকল্প নাকি কি সব হবে এই সমস্ত ভাওতা দিয়ে ওখানে মানে পুকুর মানে হচ্ছে ভরাট করা হয়েছে, এবার মানে পুকুর কাটা হয়েছে, জল ধরো জল বড় না কি সব প্রকল্পের নামে, সেগুলোর সমস্ত বড় পান্ডা হচ্ছে বেচারাম মান্না। মানে মানুষের জমিগুলোকে হরপ করে সেখানে ওই জমিতে পুকুর কাটিয়ে বেচারাম মান্না অর্থাৎ তৃণমূল কংগ্রেস ঘুর পথে টাকা খাচ্ছে। গেল 2 নম্বর। 3 নম্বর বিষয় যে ন্যানো বন্ধ হয়ে গেছে তাতে অসুবিধার কথা আমি বুঝতে পারছি না। মানে তৃণমূল কংগ্রেসের একটা সময় তো অজিত পাদার নেতৃত্ব ছিলেন, তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি তৈরি করেছেন। এটা তো এটা তো নিয়ম যে আপনি একটা প্রোডাক্ট সারা জীবন তো একটা প্রোডাক্ট চলে না। ন্যানো যদি বন্ধ হয়েছে তো স্বাভাবিকভাবে আমি একটু আবারও আসবো, আমি ইলাদ্রি বাবুর কাছে যেতে চাইছি, যেখানে আমরা জানি যে এই যে সিঙ্গুর আন্দোলনের একেবারে মূল মুখ আমরা যদি দেখি মাস্টার মশাই, তিনি কিন্তু এখন বিজেপিতে রয়েছেন। কেন, কি মনে করেন আপনি? আশা নিয়ে যারা আন্দোলন করেছিলেন তাদের সেই আশাভঙ্গ, হ্যাঁ তারা তো আশাভঙ্গ নিশ্চয়ই হয়েছে। কারণ হচ্ছে যে এই যে ফ্যাক্টরিটা হলো না, বন্ধ হয়ে গেল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কারণ আমার তৃণমূলের বন্ধুই বলছিলেন সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে পরবর্তীকালে যে জমি অধিগ্রহণ ন্যানো ফ্যাক্টরির জন্য অবৈধ ছিল। সানন্দে যে কারখানা হয়েছিল সেখানে কিন্তু জমি নেওয়াটা অবৈধ কেউ বলতে পারেনি, কোনো রায় এরম আসেনি। আর টাটা ওখানে ন্যানো গাড়ি আর প্রোডাকশন করছে না, কিন্তু অন্য গাড়ির প্রোডাকশন ওখানে হচ্ছে। ফলে গুজরাটের যে লাভ হলো, পশ্চিমবঙ্গের যে লস হলো ন্যানো কারখানা চলে যাওয়ার ফলে, এর দায়টা মমতার যতটা
ঠিক তার থেকে অনেক বেশি দায় হচ্ছে বামপন্থী সরকারের, তখনকার সিপিএম এর নেতৃত্বে যে সরকার। বেশ। এবং এই ন্যানো কারখানা চলে যাওয়ার ফলে কি হলো, পরবর্তীকালে কোনো বড় বিনিয়োগ বাংলায় আসেনি এবং সিঙ্গুরেও আসেনি। এবং আজকে আপনি দেখছেন যে হতাশা, আপনি রবীন্দ্রনাথ বাবুর কথা বলছেন, বহু মানুষ বিজেপির দিকে চলে যাচ্ছেন এই হতাশা থেকে। কারণ যে অর্থনীতির ধাক্কা খেলো বাংলার, সেই অর্থনৈতিক ধাক্কাটা বাংলা এখনো সামলে উঠতে পারে। বেশ বেশ, আমি আসবো আবার আলোচনা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর আমরা আলোচনা করব অসম নিয়ে। যেহেতু অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক কর্মসূচি, প্রতিশ্রুতি এবং তার পূরণে একেবারে ঢালাও কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। আলোচনা হবে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। এবার আমরা একটু চলে যাব গতকালকের ছবি দেখাবো আপনাদের, যেখানে নদিয়ায় চাপড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করেন এবং চাপড়া ব্লকের কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর এই রোড শো হয়। সেই রোড শোতে নদিয়া জেলার উত্তর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচুর কর্মীরা উপস্থিত ছিলেন। প্রচুর সাধারণ মানুষ রোড শোতে ভিড় জমান এবং রোড শো শেষে নাম না করে বিজেপি নেতৃত্বকে তোপ দাগেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পরোক্ষে যে বার্তা রেখেছেন, তিনি বলেছেন যে এসে দেখে যান কত লোক হয়েছে। শোনাবো বাইকটা। যারা তৃণমূলকে আক্রমণ করে, তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি একবার নদিয়ার মাটিতে এসে দেখে যাক। যারা তৃণমূলকে দুর্বল ভাবে, আমাদেরকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, যারা মানুষের গর্জন কি চাপড়ার মাটিতে এসে দেখে যাক। জনসুনামি কাকে বলে, জনজোয়ার কাকে বলে। ভারতীয় জনতা পার্টি বাংলাকে ভাতে মেরে শান্ত নয়। বাংলার মানুষের মৌলিক অধিকার এসআইআর এর মাধ্যমে কেড়ে নিতে চায়। আমরা শুনলাম, এবার চলে যাব সুপ্রিয়দার কাছে। সুপ্রিয়দা, আমরা যেমনটা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে নাম না করে তিনি বললেন, একদিকে তার রোড শো আমরা দেখলাম এবং অন্যদিকে ঠিক সেই সময় আমরা দেখেছি সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ছিলেন। অর্থাৎ তিনি বলছেন যে জনজোয়ার কাকে বলে, মানুষের সমাগম কাকে বলে, সেটা এসে মানুষ নদিয়া এসে দেখে যাক। কি বলবেন, সামনে নির্বাচন আর আগামীতে বাংলায় যদি বিজেপি আসে তাহলে কি কি পরিবর্তন আসতে চলেছে? প্রথম কথা, আমার একটা বিষয় আপত্তি আছে যে নরেন্দ্র মোদীর স্ট্যাচারের সাথে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কোনো মিল করতে যাবেন না, দয়া করে এটা করবেন না। প্রথম কথা, অশিক্ষিত একটা ছেলে, অত্যন্ত পাকা ছেলে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ওর রাজনীতি তো দূরের কথা, ওর অ্যাকচুয়ালি সতীদাহ প্রথা কাকে বলে সেই সম্বন্ধে কোনো জ্ঞান নেই। সুতরাং ওর কথায় খুব একটা গুরুত্ব আমাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য দিলে তার বক্তব্যের উত্তরে নিশ্চিতভাবেই আমরা যা বলার বলবো, কারণ আন্দোলন করেও বড় হয়নি, ও সোনার চাবুক নিয়ে জন্ম নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তাই এই স্ট্যাচার ওকে পাওয়া হয়। ও কি বললো তাতে কি না বললো নদিয়ার মানুষ খুব ভালো জানে ওকে। আর জনৈক অভিষেক বলে যার নাম লিপস এন্ড বাউন্সে বেরিয়েছে, সে ওই কিনা, এটা তো মেন প্রশ্ন। সুতরাং ওর মুখে এত ডায়লগ শুনে বিজেপি কি করবে তার উত্তর দেবো না। হ্যাঁ, বিজেপি আসলে যেটা করবে, আমরা প্রথমে বলেছি আমাদের দু তিনটে বেসিক, যেটা আসামের ক্ষেত্রে আমরা বললাম যে বেসিক যে চেঞ্জেস গুলো দরকার, সেটা হচ্ছে মানুষের হাতে কাজ, মানুষের হাতে টাকা, মানুষের যারা কৃষক তাদেরকে ন্যায্য দাম সারের, এবং যারা মৎস্যজীবী, যেটা সিঙ্গুরে গতকাল মোদীজি বলে গেছে, মৎস্যজীবীদের জন্য তাদেরকে ডিজিটালাইজেশনের মাধ্যমে তাদেরকে কেন্দ্রীয় প্রকল্পের সাথে যুক্ত করা। এগুলো আমাদের কাছে মূলত কারণ থাকবে। এবং সবচেয়ে বড় বিষয় থাকবে, আপনি যেমনটা বললেন যে যেখানে লিপস এন্ড বাউন্সে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে ইডি সিবিআই তাকে গ্রেফতার কেন করছে না? সেটা তো ইডি সিবিআই বলতে পারবে। আমরা তো সেই প্রশ্ন ইডি সিবিআই এর কাছে করছি, কেন আপনারা জনৈক বলছেন, কেন আপনারা জনৈক বলছেন? যদি উনি হয়ে থাকেন তাহলে সেটা মামলাটাকে সামনে আনুন, আমরা তো চাই এটা। আমি তো ইডির মুখপাত্র বা সিবিআই মুখপাত্র, আমি বিজেপির মুখপাত্র। আমার দাবি একটাই, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়টাকে সেটা ইডি পরিষ্কার করুন। বিকাশ বাবু আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল সমর্থক। বেশ, আমি যাব, এমনি ওনার কাছে আবারও পরবর্তীতে আসবো। নীলাদ্রি স্যারের কাছে আমি যাব। আপনি কি মনে করেন নীলাদ্রি বাবু? আমার মনে হয় এই গ্রেপ্তার না করার একটা কারণ যদি হয় যে এখনো সেভাবে এভিডেন্স নেই
উনি দুর্নীতি করে থাকলেও কনক্লুসিভ এভিডেন্স নেই যার ভিত্তিতে ওকে গ্রেপ্তার করা যেতে পারে। আরেকটা কারণ হচ্ছে হয়তো বিজেপি চাইছে না এই মুহূর্তে যে কোনো রকমভাবে গ্রেপ্তার হয়ে উনি কোনো সিম্প্যাথি পেয়ে যান, কারণ ভারতবর্ষে অনেক সময় দেখা গেছে রাজনৈতিক নেতারা যখন গ্রেপ্তার হন, যেমন আমি উদাহরণ দিতে পারি ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন, তারপরে কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ক্ষমতায় ফিরে এসেছিল, তার একটা বড় কারণ ছিল সিম্প্যাথি ভোট। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে কার্যত কিছু সিম্প্যাথি পেয়ে যান সাধারণ মানুষের মধ্যে, এটা কিন্তু সম্ভবত বিজেপি চাইছে না এই মুহূর্তে, তাই হয়তো ভবিষ্যতে পদক্ষেপ হবে, কিন্তু এই মুহূর্তে নির্বাচনের আগে কোনো রকম ইমোশনাল অ্যাডভান্টেজ যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় না পান বা তৃণমূল কংগ্রেস না পায় অভিষেককে কেন্দ্র করে, সেটা নিশ্চিত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। বিকাশ বাবু, আমি আপনার কাছে আসবো, কি বলবেন এ নিয়ে? আমি প্রথম কথা, আমি একটু লেটে শুরু করলাম, আমি শুনতে পেলাম না, অভিযোগটা একটুখানি রিপিট করুন। শর্টটা একটু শোনাবো। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালকে নদিয়ায় যেখানে রোড শো তিনি করেছেন, একেবারে নাম না করে তিনি কড়া ভাষায় বলেছেন যে কতটা জনসমাগম হয়, জনজোয়ার কাকে বলে আপনারা এসে দেখে যান নদিয়ায়। শোনাবো। যারা তৃণমূলকে আক্রমণ করে, তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি একবার নদিয়ার মাটিতে এসে দেখে যাক। যারা তৃণমূলকে দুর্বল ভাবে, আমাদেরকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, যারা মানুষের গর্জন কি চাপড়ার মাটিতে এসে দেখে যাক। জনসুনামি কাকে বলে, জনজোয়ার কাকে বলে। ভারতীয় জনতা পার্টি বাংলাকে ভাতে মেরে শান্ত নয়, বাংলার মানুষের মৌলিক অধিকার এসআইআর এর মাধ্যমে কেড়ে নিতে চায়। বেশ, বিকাশ বাবু, আমি শোনালাম আপনাকে। তবে এর আগে আমরা কথা বলছিলাম, বিজেপির বক্তব্য হচ্ছে যে মোদির স্ট্যাচার আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাচার এক নয়, এবং একই সঙ্গে তিনি বললেন যে পলিটিক্যালি কিন্তু আনফিট অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনি? দেখুন, আমি একটা কথা বলি, বিজেপির দলের পক্ষ থেকে এই রাজ্যে যত নেতা নেত্রী আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরাবর টার্গেট করেছেন এবং সিবিআই, ইডি ইত্যাদি বিভিন্ন এজেন্সি লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করার চেষ্টা করেছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সিবিআই এর মুখোমুখি হয়েছে বা ইডির মুখোমুখি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ বা এমন কোনো কিছু করতে পারেনি সিবিআই, ইডি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার বা ইত্যাদি করতে পারে। এটা হচ্ছে একটা দিক। এবং আরেকটা দিক হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন প্রতিকূল অবস্থাতে বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র চোপড়া নয়, পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন জায়গাতে যে জনসভাগুলো করছে, সেখানকার ভিড় বলে দিচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের জনভিত্তিটা কতটা মজবুত রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। এবার এইটাকে যদি ছোট করে দেখা হয়, আমি সেটাকে বলবো একটা বোকামি। এবং বিজেপি দলের অভ্যন্তরে নিশ্চয়ই এইসব নিয়ে আলোচনা হয়, যেটা মিডিয়াতে তারা প্রকাশ্যে বলবে না, স্বীকার করবে না। দোকান বন্ধ করে হকার থেকে শুরু করে একদিনের রোজগার মজদুরদেরকে জোর করে আপনি অভিষেকের সবাই নিয়ে গিয়ে বলবেন জনসমুদ্র হয়েছে। অদ্ভুত কথা। দেখুন, জোর করে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তো সিঙ্গুরে মোদির সভা হয়েছে, মদ খাইয়ে নিয়ে যাওয়া হয়েছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। মদ খাইয়ে তাদেরকে নিয়ে গেছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। এরপরে বিজেপির মুখে কোনো কথা সাজে না। অর্ধেক লোক তো চুল্লু কে পড়ে থাকে, চুল্লু ব্যবসায়ীরা তৃণমূল করে, সবাই জানে। এখানে আবার আপনাদের বিজেপি দল মধ্যপ্রদেশে একজন তৃণমূলের বড় নেতা এই সমস্ত ঠেকছে, সবাই জানে। সরকারি তন্ত্রকে ব্যবহার করে আপনারা এগুলো করছেন। আবার আপনাদের জন্য ভোট দেন, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাবু বলছেন, আমি আসবো আবার। ইমেজ, তার প্রতি যে বিশ্বাস সেটাই সবচেয়ে বড় কথা। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ফ্যাক্টর নন, জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নিন, মুখ থুড়বে পড়বে অভিষেকের ব্র্যান্ড রাজনৈতিক নেতা হিসেবে। আমার মনে হয় এই যে জনজোয়ার, জনসমর্থন, এটা দেখছেন, এটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনসমর্থন, জনজোয়ার। এটাকে অভিষেকের প্রতি জনজোয়ার বলে মনে করলে ভুল হবে। ইনফ্যাক্ট দলের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে তৃণমূলে, শোনা যাচ্ছে একটা অভিষেকপন্থী তৃণমূল আর একটা মমতাপন্থী তৃণমূল। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ, এটা অনেকটাই এই অভিষেকপন্থী তৃণমূল গোষ্ঠীর জন্য অনেকে বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভেদটা আপনারা। আচ্ছা, ঠিক আছে, হবে। একটা কথা আমি সব পার্টির জন্যই বলতে চাই, ভারতবর্ষের পলিটিক্সের এটাই বোধহয় দুর্ভাগ্য যে প্রায় প্রত্যেকটা দলেই দেখা যায় যে একজন সুপ্রিমো থাকছে,
তার জন্যই সবাই ভোট দিচ্ছে। ব্যতিক্রম কিন্তু দেখাচ্ছে, জানি না আফটার নরেন্দ্র মোদীজি কি হবে। এখন পর্যন্ত বিজেপি দলে এই ব্যতিক্রমটা আমরা দেখছি যে বাবার ছেলে, মামার ছেলে, কাকা। আপনি চুপ করুন তো, তৃণমূলের ভদ্রলোককে বলছি আপনি একটু চুপ করুন তো, একটু শোনার অভ্যাস করুন। রাজনীতি করেন তো, জনসাধারণের কথা শুনুন, শুনে নিন। আপনারটা আমি শুনেছি, শুনে উত্তর দেবেন। এত তর্ক করবেন না, এত তর্ক করবেন না। উনি যখন আমার বক্তব্যে ঢুকে গেছিলেন, আপনার বক্তব্যে কেউ ঢোকেনি, আপনি আমার বক্তব্যে ঢুকছেন। আপনারা ঝগড়া করার সময় একটু বন্ধ করুন, একটু বন্ধ করুন। আর আমি আপনাদের ওনাকে মিউট করুন, না হলে আমি কথা বলবো না, আমি বয়কট করবো এখান থেকে। ওনাকে বন্ধ করুন, কারণ উনি ভীষণ আজে বাজে যুক্তি দিয়ে কথা বলছেন। আমি বলছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল 1947 সনে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা যতগুলো দল দেখেছি, সে কংগ্রেস বলুন, আম আদমি পার্টি বলুন, বা কমিউনিস্ট দল বলুন, তাদের অবশ্য পলিট ব্যুরোর ভাগ আছে। প্রায় প্রত্যেকটা দলে আমরা দেখেছি একজন সুপ্রিমো, একজন মেইন পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা আমরা প্রায় সব দলেই দেখেছি, যার জন্য প্রত্যেকটা দলই কিন্তু কি হয়, ওই একজনের উপর নির্ভর করে থাকে, সে পড়ে গেলে বাকিগুলো মুখ থুবড়ে পড়ে। এটা আমাদের দুর্ভাগ্য। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, আমি প্রত্যেকটা দলকে এখানে, আমি এই চ্যানেলের মাধ্যমে প্রতিটা দলকে একটা কথা বলবো, সেই দিন কিন্তু চলে গেছে যে আমরা কিছু জানতে পারছি না, হট করে ইন্দিরা গান্ধী এক রাতের মধ্যে ইমার্জেন্সি দিয়ে দিল, তা কিন্তু এখন নেই। এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে সব দামি দামি মোবাইল, সবাই সব কিছু খবর পাচ্ছে। তাই মানুষকে কিন্তু এখন কোনো দলই, সে যেই দল হোক, বোকা বানাতে পারবে না। তৃতীয়ত কি জানেন, যে একটা দল, সে যেই দলই হোক, দীর্ঘদিন যখন একটা ক্ষমতায় বসে থাকে না, তখনই তার তৃণমূল স্তর থেকেই না ঘুণ ধরাটা শুরু হয়, যেটা আমরা সব দলেই প্রায় অলমোস্ট অল দেখেছি। বিজেপি তো সদ্য এসছে, তারও হয়তো পরে হবে কিনা জানি না, এখন দেখতে পাচ্ছি না। আসামের কথা বলছি এবারে। আমি একটা কথা তৃণমূলের ভদ্রলোককে বলিনি, উনি বলেছিলেন লাস্ট ব্রেকে যাওয়ার আগে যে আসামে নাকি ধরে ধরে পশ্চিমবঙ্গের বাঙালিদের মারা হচ্ছে। আমি এই কনফিউশনটা এই চ্যানেলের মাধ্যমে দূর করে দিতে চাই। আমি আসামের গুয়াহাটির মেয়ে, বর্ন অ্যান্ড ব্রট আপ এখানে। আমার হাজব্যান্ড পশ্চিম মেদিনীপুরের গড়বেতা জেলার শ্যামনগরের ছেলে। আমার হাজব্যান্ড আফটার ম্যারেজ এখানে আছে। প্রচুর পশ্চিমবঙ্গের বাঙালিরা এখানে কাজ করে খাচ্ছে, কোনো অসুবিধা নেই। আসামে তাড়ানো হচ্ছে বাংলাদেশিদের তাড়ানোটাতে যদি কোনো পার্টির কোনো আপত্তি থাকে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা আসামের বাঙালিরা খুব খুশি যে বাংলাদেশিদেরকে এখান থেকে তাড়ানো হচ্ছে। এখানে কোনো ভারতীয় বাঙালিদের তাড়ানো হচ্ছে না। আর বাঙালিদের, বাংলাদেশের বাঙালিদের তাড়ালে যদি তৃণমূলের আপত্তি থাকে, ওরা পশ্চিমবাংলায় পুষুক, আসামের বাঙালিদের নিয়ে ওদের চিন্তা করার কোনো দরকার নেই। আমরা সুখী আমাদের রাজ্যে। এই যে দিদি যা বলছে সত্যি কথা বলছে। আমার কলকাতার বাবু, আপনি ভালো করে জেনে রাখবেন, আসামে এই ধরনের কিছু হয় না। কোনো কলকাতার লোককে কোনোদিন এখানে হ্যারাসমেন্ট করা হয় নাই। আপনারা কোনো সময় করতে পারেন আপনাদের কলকাতাতে, কিন্তু আমরা কোনোদিন আসামের লোকে আপনাদের মধ্যে অভদ্র না। এখানের লোকগুলা আপনারা সত্যিকারের অভদ্র লোক। আমরা নিউজ পেপারে, টিভিতে দেখি তো কলকাতায় কি করেন আপনারা। সুপ্রিয় বাবু কিছু বলতে চাইছেন? পরিজনী প্রচুর পশ্চিম মেদিনীপুর থেকে এসে তারা এখানে শেষ করতে হবে আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় কাজ পরিষ্কার করছে। কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা বুঝতে হবে, তৃণমূল কংগ্রেস আপাত মস্তক একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল, ভীষণ এবং জঙ্গলুটে তৃণমূল দল। কংগ্রেস বরাবরই মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যার উপর দাঁড়িয়ে ভুল ভাল এই সমস্ত মন্তব্য করে বেড়ায়, যার জন্য দেশের এবং দেশের বাইরেও। আর ওরা ভাবে এটা কেউ বোঝে না, ওদের কথাগুলো কেউ বোঝে না। আরে যাদের নেত্রীকে আমরা দেখছি সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক ভাবে ফাইল একটা করে নিয়ে চলে যাচ্ছে, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যাদেরকে আনবেন, তারা যা প্রকৃত অর্থেই রাজনৈতিক বিশ্লেষক বা নিরপেক্ষ হয়, এই দাবি জানালাম আমি। এইরকম ভাবে দলদাসদের নিরপেক্ষ বা রাজনৈতিক বিশ্লেষক এনে সাজিয়ে রাখবেন না। সঞ্চালকের কাছে এতদিন পর্যন্ত আমি পর পর তথ্য দিতে পারি, যারা বাংলাদেশী নয়, পশ্চিমবঙ্গে তাদের উপর অত্যাচার হয়েছে, সেগুলো অস্বীকার করছে এরা কোনোভাবে নিরপেক্ষ
হতে কিন্তু পারে এই না। মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল যেভাবে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ধন্যবাদ ভোট জানাবো। ফেস করছে, তাতে সম্ভবত তারা পশ্চিমবঙ্গের বাইরে ভাবতে পারছে না। একটা সুযোগ আছে তৃণমূলের সামনে আসামে নিজের এক্সপ্যান্ড করা ভবিষ্যৎ। একেবারে নিজেদেরকে একেবারে আত্মসমালোচনা আমি করে তৈরি আমি করুন। আমি সবাইকে কারণ ধন্যবাদ মানুষ জানাবো আপনাদের ভোট দিয়ে স্টুডিওতে পাঠায়, মধুমিতা দি আপনারা সেভাবে আমাদেরও শেষ করতে হচ্ছে। আনোয়ার সাহেব আপনাকেও ধন্যবাদ, সুপ্রিয় ঘোষ, নীলাদ্রি ব্যানার্জি, বিকাশ কর্মকার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি সাফ কথা। পরবর্তীতে খবর রয়েছে, নজর রাখবেন। ফিরলাম বিরতির পর। এবার আমরা আলোচনা করব অসম নিয়ে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে রবিবার প্রায় 7,000 কোটি টাকা ব্যয় কাজিরাঙ্গায় নির্মিত হতে চলা যে 35 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডর, সেই করিডোরে শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং কাজিরাঙ্গা থেকে নুমলীগড় পর্যন্ত এই এলিভেটেড করিডর হতে চলেছে। এই উপলক্ষে কলিয়াবরের মৌচন্দা মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয় এবং সেখানে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী। কলিয়াবর থেকে রাজ্যের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী এবং সেই ছবি এবং আমি শোনাবো আপনাদেরকে সেই বাইটও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মূলত অসমে এসে কি কি বিষয় নিয়ে তিনি বার্তা দিয়েছেন, অনুপ্রবেশকারীদেরকে নিয়েও তিনি বলেছেন, যেখানে অনুপ্রবেশকারীদের একেবারে রক্ষণাবেক্ষণ করাই কিন্তু কংগ্রেসের নীতি, এই কথা তিনি বলেছেন। অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করা কংগ্রেসের ব্যাপারে জনগণকে একেবারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কলিয়াবরের মৌচন্দা মাঠ এবং সেখান থেকে অসমবাসীর উদ্দেশ্যে এই আহ্বান তিনি জানান। তিনি আরো জানান যে অনুপ্রবেশকারীদের প্রতি এমন পক্ষপাতের জন্য বিহারের মতো অসমের নির্বাচনেও জনগণ কংগ্রেসকে একেবারে উপযুক্ত জবাব দেবে। শোনাবো। आज आपके बीच असम के सामने मौजूद एक बड़ी चुनौती की भी चर्चा आवश्यक है। ये चुनौती है असम की पहचान बचाने की, असम की संस्कृति बचाने की। आज असम में बीजेपी सरकार जिस प्रकार घुसपैठ से निपट रही है, जिस प्रकार हमारे जंगलों को, ऐतिहासिक सांस्कृतिक स्थलों को, आप लोगों की जमीनों को अवैध कब्जों से मुक्त कर रही है, उसकी आज बहुत प्रशंसा हो रही है। ये सही हो रहा है कि नहीं हो रहा है? ये होना चाहिए कि नहीं होना चाहिए? ये आपके भले के लिए है कि नहीं है? लेकिन आप जरा ये भी सोचिए साथियों कि कांग्रेस ने असम के साथ क्या किया। लगातार घुसपैठ बढ़ती गई और इन लोगों ने, घुसपैठियों ने क्या किया? একেবারে আমরা শুনলাম একটি বাইট এবং তার পাশাপাশি ঋণাত্মক নীতির কারণেই যে কংগ্রেসের প্রতি ভারতীয় ভোটারদের মোহভঙ্গ হয়েছে সেই কথাও বলেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের কোনো উন্নয়নের এজেন্ডা নেই। এর বিপরীতে বিহার ও মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যের নির্বাচনে ভোটারদের অভূতপূর্ব সমর্থন পেয়েছে বিজেপি। উন্নয়নের কারণেই দেশের মানুষের প্রথম পছন্দের বিজেপি। অন্যদিকে কাজিরাঙ্গা সহ আসামের উন্নয়নের জন্য কংগ্রেসের কোনো এজেন্ডাই নেই। কংগ্রেস উন্নয়নের ধারার বিরোধিতা করে। কলিয়াবরের মৌচন্দা মাঠ থেকে কংগ্রেসকে এইভাবে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। শুনুন। हमले आज बीजेपी पूरे देश में लोगों की पहली पसंद बन गई है। हाल ही में बिहार में चुनाव हुए, वहां 20 वर्ष बाद भी जनता ने बीजेपी को रिकॉर्ड वोट दिए हैं, रिकॉर्ड सीटें जिताई है। 2 दिन पहले ही महाराष्ट्र के बड़े शहरों में मेयर और पार्षदों के चुनाव परिणाम आए हैं। वहां की जनता ने पहली बार बीजेपी को रिकॉर्ड जनादेश दिया। বেশ, আমরা দুটো বাইট শুনলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছেন। আমি এবার চলে আসবো, আমাদের সঙ্গে প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর সাহেব রয়েছেন। আনোয়ার সাহেব, প্রশ্ন এখানেই থাকছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু
অসমে এসে বা গুয়াহাটিতে আমরা দেখলাম বিভিন্ন প্রান্তে তিনি যে বার্তা দিলেন, কংগ্রেস একেবারে যেখানে মুখ থুবড়ে পড়েছে বিহারে বা মহারাষ্ট্রের কথাও তিনি বললেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে অসমে সামনে যেহেতু নির্বাচন রয়েছে, আপনি কি মনে করেন কংগ্রেসের হাল আগামীতে কি হতে চলেছে? আগামীতে কংগ্রেসে, আসামে তো কংগ্রেসে সিট 15-20টার উপরে পাওয়া মুশকিল। আর আলটিমেটলি বিজেপি গভর্নমেন্ট যেটা কাজ করছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেগুলো নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেগুলো কাজ করে যাচ্ছেন, সেটার মতো কাজ আর আসাম 70 বছর কংগ্রেসে করতে পারে না কেন? আজকে বারবার আমাদের প্রধানমন্ত্রী আসামে আসছেন, হোম মিনিস্টার আসছেন, প্রত্যেক মিনিস্টারগুলো আসছে। আগে তো কখনো দেখা যায় না কংগ্রেসের দিনে 70 বছর। এই আমাদের আসামেরই প্রধানমন্ত্রী ছিলেন, এখানের অ্যাড্রেসে ছিলেন যে মাননীয় মনমোহন সিং, উনি কি করেছেন আসামের জন্য? কিছু করে গেছেন নি? আজকে অবধি তো কিছু দেখাতে পারবে না। কংগ্রেস আলি বললে হবে নাকি? কংগ্রেস সবসময় আসামে মানুষকে ঠকিয়ে গিয়েছে, লুট করে নিয়ে গিয়েছে। এখন তো লুট করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে না, তো সব তো আসামের জিনিস আসামে আছে, ভারতের জিনিস ভারতে আছে। কিন্তু কংগ্রেস যেটা দাবি করে, ওদের কোনো বেজ নাই, বেজলেস কথাগুলো বলে কংগ্রেস। বেশ বেশ বেশ, আমি চলে আসবো মধুমিতাদির কাছে। মধুমিতাদি, যেখানে আমরা যদি নজর রাখি যে তরুণ গগৈর সরকার এবং তারপর হিমন্ত বিশ্ব শর্মার সরকার, এই যে ডাবল ইঞ্জিন সরকার, অসমে কি কি পরিবর্তন দেখছেন সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে এবং তার পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, কি বলবেন আপনি? দেখো, আমি এই কথাটা বলার আগে আমি একটুখানি ব্যাকগ্রাউন্ড একটু বলতে চাই, যেটা লস্কর সাহেবও বলছিলেন। আমিও তো এখানকারই মেয়ে, জন্ম থেকেই দেখেছি। ছোটবেলা দেখতাম ওই একটা দুটো পেপারই আসতো, আসাম ট্রিবিউন, দৈনিক অসম, এদিকে বাঙালিরা পড়তো যুগান্তর আর আনন্দবাজার, আর কোনো মিডিয়া ছিল না। তাই 70 বছর ধরে কংগ্রেস যে কি করেছে আসামের জন্য, স্পেশালি আই এম টকিং অ্যাবাউট আসাম, আসামের জন্য যে কি করেছে ছোটোর থেকে আমি কিন্তু কিছু দেখিনি। কারণ আমি ছোটোবেলার থেকে, আমাদের সময় না ছিল কোনো স্কলারশিপ, না ছিল কিছু, কোনো কিছু ফ্যাসিলিটিস তো পাইনি আমরা শুধু চাল ডাল ভাত খেতে পেয়েছি, স্কুলে গেছি, পড়াশোনা করেছি, নিজেরাই যা করেছি। আমাদের যে সরকার থেকে যে আমাদের কিছু প্রাপ্য আছে, আমরা যে ভোট দিচ্ছি, আমাদের প্যারেন্টসরা যে ভোট দিয়েছিল, আমি আমার নিজের কথাতে বলবো যে সেভারাল টাইমস আমি আসামকে রিপ্রেজেন্ট করে ন্যাশনাল লেভেলে খেলেছি, ন্যাশনাল লেভেলে বিভিন্ন প্রতিযোগিতায় অনেক কিছু এনেছি, কিন্তু জানতাম না বা বুঝতে পারিনি, কোনো প্রপাগান্ডা ছিল না, কোনো কিছু ছিল না যে আমরা কি করে চাকরি পেতে পারি, কোনো পাবলিসিটি ছিল না আসাম সরকারের। সেই সরকারই কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে গত 2014-তে মাত্র আমাদের এখানে থেকে আমাদের শুরু হলো আমাদের বিজেপি সরকারের। আমি কোনো পার্টির নই, কোনো পার্টিকেই সাপোর্ট করে বলছি না, কিন্তু বিকাশ যেটা হয়েছে, ডেভেলপমেন্ট যেটা হয়েছে, সেটা মানতেই হবে। সত্যি কথা। আমি একজন সাধারণ নাগরিক, আমি পার্টি জানি না, পলিটিক্স জানি না, কিছু জানার দরকার নেই। আমি জানি যে গত 2014 থেকে এটা 2026, অর্থাৎ এই 12 বছরে নর্থ ইস্ট, নট অনলি আসাম, নর্থ ইস্ট যা পেয়েছে তা এর আগে কোনো দিন নর্থ ইস্ট পায়নি। আমাদের আসাম থেকে রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ, একটা সর্বোচ্চ পদ দেশের, আমরা কি পেয়েছিলাম? কিচ্ছু পাইনি। আমাদের এখান থেকে মনমোহন সিং আমাদের অ্যাড্রেস ব্যবহার করে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন দেশের, আমরা কি পেয়েছি? কিচ্ছু পাইনি। আমাদের এখানকার যারা সাংসদ ছিলেন কংগ্রেসের সেই সময়কার, আমরা কিচ্ছু পাইনি। ইভেন আমাদের সাংসদদের আমরা চিনতামই না, জানতামই না। আরও একটা সুবিধা তখনকার সরকারের কি ছিল, যে তখন যেহেতু আজকের মতো সোশ্যাল মিডিয়া ছিল না, যার জন্য এখন তো সবার হাতে হাতে মোবাইল, সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, তো সবাই আজকাল কি হয়ে গেছে, তোমার জার্নালিস্ট হয়ে গেছে, যার জন্য আজকের ডেটে মিনিস্টার, এমএলএ, এমপিরা কিন্তু খুব বেশি বদমাশি করতে পারে না, খুব বেশি কারচুপি করতে পারে না, কারণ তারা ধরা পড়ে যায় পাবলিকের কাছে। তখন একটা বিরাট বড় সুযোগ ছিল যে মিডিয়া এতটা ছিল না, একটা দুটো টিভি চ্যানেল, বেশ পাবলিসিটি হয়নি। একটু আগে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তো আমাদের বিজেপির আমাদের সুপ্রিয় বাবু এবং তৃণমূলের ওনারা দুজন যেটা বলছেন, ওনাদেরকেও আমি একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে 2008 সনে সিঙ্গুর থেকে যে কারখানাটা চলে গেছিল, তার জন্য দায় যেমন তৎকালীন বামপন্থী সরকারের ছিল, ঠিক একইভাবে দায়ী কিন্তু তৃণমূল সরকারও। আজকের ডেটে তৃণমূল সরকার তখন বিরোধী নেতা ছিল। কারণ কি, ভারতবর্ষের রাজনীতির সবচাইতে খারাপ জিনিসটা কি জানো তো, যখন যেই দল রাজত্ব করে অপোজিশন বলে কোনো শব্দ থাকে না। আর একটা গণতন্ত্রের জন্য সবচাইতে খারাপ জিনিস হচ্ছে একদম শক্তপোক্ত বিরোধী দল না থাকা,
যেটা থাকাটাও খুব দরকার। 70 বছর কংগ্রেস এটা করতে পেরেছে কেন? বিরোধী দল ছিল না। আমি যাবো। 34 বছর ধরে সিপিএম কেন করতে পেরেছে তার দাদাগিরিটা পশ্চিমবাংলায়? কারণ তাদের অপোজিশন ছিল না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছে? সঠিক অপোজিশন তৈরি হচ্ছে না। মেইন কথা হচ্ছে অপোজিশন লিডাররা আমি নিজেদের সুপ্রিয় বাবুর কাছে স্বার্থ একটু নিয়ে সবসময় খেয়েই করে, একদম। তাই তারা ইউনাইটেড হয় না। আমরা যাব, যেহেতু সুপ্রিয় বাবু আপনি দীর্ঘকালীন ছিলেন অসমে এবং সেই সময় অসম আর আজকের অসমে যে উন্নয়নের জোয়ার আমরা দেখতে পাচ্ছি হিমন্ত বিশ্ব শর্মার সরকারের দিনে, কি মনে হয় আগামীতে নির্বাচন আসছে এবং সাধারণ মানুষ কাকে বেছে নিতে চলেছেন আগামীতে আবারও, আপনার কি মনে হয়? আমি ব্যক্তিগতভাবে তো ছিলামই এবং কাজের সূত্রে অবশ্যই ছিলাম, প্রায় 7-8 বছর ওখানে কাজ করেছি, উলুবাড়ি থেকে শুরু করে লোয়ার আসাম, আপার আসাম সব জায়গায় আমার প্রায় করা। আমি কিছু বেসিক জিনিস আপনাদেরকে বলি, সেটা হয়তো দর্শকদের বলতে সুবিধা। দেখুন, একটা সময় ছিল আসামে কখন গ্রেনেড বিস্ফোরণ হবে এটা কেউ জানতে পারত না। আমার সামনে, চোখের সামনে একটা নিজের অভিজ্ঞতা বলছি, আমি থাকতাম পল্টন বাজারের কাছে। সেখানে পুলিশ স্টেশনের সামনে হঠাৎ করে মানুষজন, লাখ লাখ মানুষ, তারা মার্কেটিং করছেন, ওখানে সকলে জানেন যারা আসামে থাকেন, বড় মার্কেটের মধ্যে হঠাৎ করে গ্রেনেড বিস্ফোরণ হলো এবং সেখানে 17 জন মানুষ, নিরীহ মানুষ প্রাণ হারালেন। এরকম ঘটনা শুধু পল্টন বাজার নয়, বিস্তীর্ণ লোয়ার আসাম জুড়ে ছিল। যদি বনগাঁও থেকে শুরু করে, কোকরাঝাড় থেকে শুরু করে, আপনার হচ্ছে সরুপাতার, বড়াপাতার থেকে শুরু করে, এই তিনসুকিয়া থেকে শুরু করে, যে যে জায়গা আছে যারা জানেন, এই নগাঁও থেকে শুরু করে এই প্রত্যেকটা অঞ্চল। একটা সময় ছিল জোরহাট, সেই জোরহাটে যাওয়ার জন্য বাস, যখন আমরা বাসে করে যেতাম, সেখানে একটা সময় ছিল যেখানে আর্মিকে গার্ড দিয়ে থাকতে হতো, যাতে রাতে যখন বাসটা ক্রস করবে ওই সময়টা, সেই সময় যেন কোনো অ্যাটাক না হয়। কাদের অ্যাটাক? আলফা বা উলফা, যেটাই আপনারা বলবেন। তার সব থেকে বড় নেতা পরেশ বাবু, তিনি আজকে ইন্ডিয়ার বাইরে। এটা কার জন্য হয়েছে? এটা হয়েছে একমাত্র বিজেপি শাসিত সরকার আছে বলে। আমি হেমন্ত বিশ্ব শর্মা হোক বা তার আগে আমাদের সান্যালজি হোক, দুজনকে, এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এদের চারজনকে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখেছি আসাম এবং বিস্তীর্ণ নর্থ ইস্ট জুড়ে। আজকে যদি আপনারা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি, আমি যখন কাজ করেছিলাম তখন রেলওয়ে ট্র্যাক ডিমাপুর অব্দি ছিল, এবং সেই ডিমাপুর অব্দি আজকে আমরা কোনোদিনও ভাবতেই পারিনি কোহিমা অব্দি রেলওয়ে ট্র্যাক তৈরি হবে। আজকে সেটা তৈরি করেছে নরেন্দ্র মোদী সরকার। এই সিম্পল বেসিক জিনিসগুলো, যেটা মানুষের প্রয়োজনীয় জিনিস ছিল, যে নির্ভয় আসামে মানুষ চলাফেরা করবেন। এবং আগে একটা সময় আমরা দেখতাম সাম্প্রদায়িক উস্কানি, বড়দের সাথে তাদের ল্যান্ডকে নিয়ে যে সমস্ত ইস্যু গুলো ছিল, প্রায়শই লোয়ার আসামে নিজেদের মধ্যে ঝামেলা লেগে থাকতো এবং সেখানে কাস্টিজম। আজকে কিন্তু সেটা পুরোপুরি না হলেও অনেকাংশে, প্রায় 90% উপর কিন্তু এই সরকার সেটাকে একদম কড়া হাতে দমন করেছে। আজকে আলফা ডাকলেই বন্ধ হয়ে যাচ্ছে এই পরিচয়, যেটা আমি সব সময় কাজ করতে গিয়ে দেখেছিলাম। আজকে কিন্তু এই আসামে কিন্তু সেই পরিস্থিতি নেই বলেই আমি জানি। অ্যাকচুয়ালি সুপ্রিয় বাবু, এটা হয়েছে কেন জানেন তো? মেইন জিনিসটা হচ্ছে যে কমিউনিকেশন যখন গ্যাপ থাকে, যখন একটা জায়গায় যেতে গেলে ট্রান্সপোর্টেশন, যেটাকে আমরা বলি, আসামের ট্রান্সপোর্টেশন, বিশেষ করে নর্থ ইস্টের ট্রান্সপোর্টেশন খুব খারাপ ছিল, যেটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা অটল বিহারী বাজপেয়ীজি করেছিলেন। এবং এই আজকে আমরা সুফলটা দেখতে পাচ্ছি, এটা যে বিভিন্ন নর্থ ইস্টের আমরা একদম বর্ডার পর্যন্ত গিয়ে আমরা কানেক্টিভিটি পাচ্ছি, যার জন্য কি হয়েছে, এই কমিউনিকেশনটা বাড়ার জন্য টেরোরিজমটা অনেকটা কমে গেছে। আগে কি ছিল, আমি নিজে পেয়েছি যে বিভিন্ন জায়গায় আমরা যেতে হলে ট্রান্সপোর্টেশন সাংঘাতিক খারাপ ছিল নর্থ ইস্টে। কোনো প্রধানমন্ত্রী গুরুত্ব দেয়নি তো, আমাদের পাত্তা দেয়নি তো। আসাম থেকে সম্পদ নিয়ে গেছে, আমাদের জন্য কাজ করেনি। কিন্তু আমাদের জন্য যদি কাজ করেছে, হ্যাঁ অবশ্যই নরেন্দ্র মোদীকে আমরা থ্যাংক ইউ জানাবো, আমাদের সর্বানন্দ সোনোয়ালজিকে থ্যাংক ইউ জানাবো। আর আরেকটা বিষয়, আমি আনোয়ার সাহেবের কাছে আসতে চাইছি। আমরা দেখেছি অনেক প্রকল্প, যখন তরুণ গগৈর সরকার ছিল তখন অনেক প্রকল্পের সূচনা করা হয়েছে, কিন্তু বাস্তবায়ন আদতে কিছু হয়নি। সেখানে কাটমানির অভিযোগও রয়েছে। আর এখন যদি আমরা রিপোর্ট দেখি, কয়েকদিন আগেও আমরা খবরের কাগজে পড়েছি, গৌরব গগৈ যেখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের সেই কাজের কোনো প্রতিফলন নেই, কোনো ডেটা বা স্ট্যাটাস তারা আপলোড করছেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে সামনে যেহেতু নির্বাচন আসছে, উজান অসম বা নিম্ন অসমের মানুষ, আসলে দেখেন, উজান অসম নিম্ন অসমের মানুষগুলার এই যে ভোট ব্যাংকের পলিটিক্স করে, কংগ্রেস আর কিছু নেই। এক্স্যাক্টলি ভোট ব্যাংকের পলিটিক্স, মাইনরিটি। ওই দুদিন আগে দেখলাম যে রেজাউল করিমকে কি করলো ওরা নিয়ে, এই অবস্থা আমাকে নিয়ে করেছিল। তো আমি শুধু তাই নয় লস্কর বাবু, ওরা কি করছে, এই আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু বলে কেউ নেই, সবাই আমরা অলমোস্ট কাছাকাছি। তবুও কি করছে, এতদিন ধরে সংখ্যালঘু বলে মুসলমানদেরকে শুধু ইউজ করেছে। আমার প্রচুর মুসলিম ভাই বন্ধু আছে যাদেরকে আমি দেখেছি, যখন মোদিজি 3 তালাকটাকে বন্ধ করলেন, মহিলারা প্রচন্ড খুশি হয়েছে, হোল হার্টেডলি সাপোর্ট দিচ্ছে।
পুরুষ মুসলিমরাও আমি দেখেছি বিভিন্ন আজকের ডেটে আমাদের মুসলিম এলাকাগুলোতে, মুসলিম এলাকাগুলোতে যেখানে বেশি মুসলিম মানুষ রয়েছে, সেখানকার এডুকেশন দেখো, সেখানকার স্বাস্থ্য পরিষেবা দেখো কত উন্নত। অথচ কংগ্রেস এত বছর কি করেছে, ওদেরকে শুধুমাত্র নিজের ভোটার ইয়ের জন্য ইউজ করেছে, কিন্তু সত্যিকারের ওদের মধ্যে শিক্ষার প্রসার তো করেনি, উন্নতি করেনি। উন্নতি কিছু করেনি। আপনি যদি আপনি একটা জিনিস মনে দেখেছেন, আশা করি লস্কর বাবু দেখেছেন এবং আমি একটু রাজনৈতিক সুপ্রিয় বাবু বিশেষজ্ঞের যদি কাছে যাবো। আসামে ছিলেন উনি জানেন যে শিলচরে আমাদের বদরপুর থেকে শিলচর যেতে একটা রাস্তায় দীর্ঘ বছর আমরা নৌকো করে পার হয়েছি, কারণ রাস্তা সেখানে বর্ষাকালে জলে ডুবে যেত। আজকে গত এই 12 বছরে সেই রাস্তা এত ট্রেনের সুন্দর রাস্তাগুলা হয়েছে। কে বন্ধ করে রেখেছিল? এই কংগ্রেসের হ্যাঁ, মিনিস্টারগুলা আমি ট্রেন আমি লাইনটা আবার বন্ধ আসবো করে আলোচনায়। লামডিং আমি একটু বদরপুর যাবো রাস্তা। এবার নীলাদ্রি বাবুর কাছে। আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বিভিন্ন ন্যাশনাল হ্যাঁ, পলিটিক্সের নলেজ আপনার রয়েছে, এবং অসমকে নিয়ে যদি আমরা বলি তাহলে যেভাবে উন্নয়ন হচ্ছে অসমের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের আমলে তা একেবারে শূন্য বলা যেতে পারে। সামনে আমরা নির্বাচন রয়েছে জানি, বিহারের ইলেকশনে আমরা যে ছবিটা দেখলাম, অসমেও কি আগামীতে তাই হতে চলেছে? আপনি কি মনে করছেন? না, আমার একটা আশঙ্কা আছে জানেন তো, অসমে না, পশ্চিমবঙ্গে আপনি জানেন 2021 সালে আমরা কংগ্রেস শূন্য হয়ে গেছে। এবার আমরা সম্ভবত আসামে কংগ্রেস মুক্ত আসামের দিকে এগিয়ে চলেছি। এবার কংগ্রেস যদি সত্যি শূন্য হয়ে যায় আসামে, এটা গণতন্ত্রের জন্য ভালো নয়। আসামে যে তফাৎটা গড়ে দিয়েছে দুটো জিনিস, একদিকে ডবল ইঞ্জিন সরকার যেটা সাহায্য করেছে আসামের উন্নয়নে বর্তমান যুগে, আরেকটা হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী হিসেবে নেতৃত্ব। আপনি দেখবেন ডবল ইঞ্জিন সরকার যে যে রাজ্যগুলোয় আছে, দুটি রাজ্য বিশেষ করে উল্লেখযোগ্য উন্নতি করেছে। একটি হচ্ছে উত্তরপ্রদেশ, সেখানে যোগী আদিত্যনাথের নেতৃত্ব, নরেন্দ্র মোদীর সাহচর্যের সাথে একটা বড় ফ্যাক্টর রয়েছে। আরেকটি হচ্ছে আসাম। হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে আসামকে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সময়, এটা মনে করিয়ে দিচ্ছে এক সময় নরেন্দ্র মোদী যেভাবে গুজরাটকে নেতৃত্ব দিয়েছিলেন। নরেন্দ্র মোদীর একটা নেগেটিভ ছিল, কারণ তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, সেভাবে তিনি সহযোগিতা পাননি। কিন্তু এখানে নরেন্দ্র মোদীর সহযোগিতা এবং হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব কিন্তু একটা ফারাক করে দিচ্ছে, এবং আসাম এবং উত্তর পূর্ব ভারতের উন্নয়নের একটা বড় কারণ হয়েছে। আমি এগ্রি করছি আপনার সঙ্গে, এই বিকাশ ব্যাপারে বাবু কিছু বলতে চাইছেন? 100% এগ্রি করছি। বিকাশ বাবু কিছু বলতে চাইছেন, বলুন। না, আমি কি বলবো, আমি আসলে অনেকের বক্তব্য শুনছি, আসামের কংগ্রেসের তো কোনো প্রতিনিধি এখানে নেই। ব্যাপারটা হচ্ছে খেলা মাঠে গোল দেওয়ার মতো বক্তব্য শুনতে পাচ্ছি। কেউ এখানে বললেন না যে এই হিমন্ত বিশ্ব শর্মা যে কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে অভিযুক্ত, সিবিআই তাদের কথা সেগুলো কেউ বললেন না। শুনুন, আপনারা আপনাদের দলের কথাটা বলুন। কংগ্রেসের যদি দলের আজকে কেউ নাও থেকে থাকে, তাদেরটা তারা বলবে, আপনারা আপনাদেরটাই বলুন। কারণ দুর্নীতির কথা আজকে হিমন্ত বিশ্ব শর্মা, হিমন্ত বিশ্ব শর্মার নামে দুর্নীতি করে লাভ নেই। কারণ হিমন্ত বিশ্ব শর্মা আসামকে যা দিয়েছে, আগামী 100 বছর আসামের লোক, না না না, আপনি ভুল করছেন। এখানে জনসাধারণ, আসলে তৃণমূলের নেতাদের অভ্যাস কি জানেন, জনসাধারণের কথা শুনতে চান না। আমি একজন আইনজীবী, আমি কোনো পার্টির নই, আমি কোনো পার্টি। শুনুন শুনুন শুনুন, আপনাদের দোষটা কোথায় জানেন তো? তৃণমূলের লোকদের আজকে যে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই মাথায় করে রেখেছিল, আজকে আপনাদের কেন খারাপ পাচ্ছে জানেন? যে আপনারা আত্মসমালোচনা করতে চান না। আর এই আত্মসমালোচনা করেন না বলে আপনাদের থেকে মানুষ সরে যাচ্ছে। আপনি কি করে বলতে পারেন আমি কোনো পার্টি, আমি একজন আইনজীবী, আবারও আলোচনা হবে, একদমই তাই, পার্টির নই, একদম। জনসাধারণ হিসেবে বলছি, আপনারা ভুল করছেন। আপনি মানুষ কাজ চায়, মানুষ কাজ চায়, মানুষ কাজ চায়, বিকাশ বাবু, মধুমিতা দি, আমরা একটা মানুষ ছোট্ট কাজ বিরতির পর চায়। আবারও ফিরে যেই আসছি। দল আমি থামাবো। জনসাধারণের চাহিদা পূরণ করবে, বেশ। মানুষ তাকেই ভোট একদম। দেবে। আমরা যেই সেই মুখ্যমন্ত্রী রেজাল্টটা আমরা জনসাধারণের আগামী কথা নির্বাচনের শুনবে, রেজাল্টে পেয়ে যাব। তাকেই মানুষ ভোট দেবে। আপনি জানেন না যে হিমন্ত বিশ্ব শর্মা কতটা পপুলার? উনি এখানকার প্রতিটা মানুষের সমষ্টিতে ঘরে ঘরে পরিচিত। একেবারে আমি একটা বিরতির পর ফিরে আসবো, সময় কম আছে। মধুমিতা দি, মধুমিতা দি, আমি ফিরে আসছি বিরতির পর। একটা বিরতির পর আসছি ফিরে। বিকাশ বাবু আবারও আসবো, পশ্চিমবঙ্গের মানুষদের মারা হচ্ছে সেখানে। বিকাশ বাবু আবারও আসবো। মধুমিতা দি, একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে আসছি। আমার হাজবেন্ড পশ্চিম